প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক আজ। সই হবে 2 ডজনের মতো সমঝোতা স্মারক। বাণিজ্য ঘাটতি মেটানোর লক্ষ্য ঢাকার। প্রথমবার ব্রিটেনের মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভূত 2 নারী। নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। স্থানীয় সরকারের দায়িত্ব পেলেন রুশনারা। উচ্ছ্বসিত প্রবাসীরা। যুক্তরাষ্ট্রে ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। অন্যতম ইস্যু রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিয়েভই পারবে পুতিনকে থামাতে, উদ্বোধনী বক্তব্যে বাইডেন। এবং বাংলাদেশিদের কিডনি বিক্রি হচ্ছে দিল্লিতে। জড়িত অভিযোগে নামী হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেফতার। ভারত বাংলাদেশের দালাল লুট করছে লাখ লাখ টাকা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক আজ। সই হতে পারে 2 ডজনের মতো সমঝোতা স্মারক। স্থানীয় সময় দুপুরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারিত্ব আরও উন্নত করার পাশাপাশি বাণিজ্য ঘাটতি মেটানোর লক্ষ্য ঢাকার। প্রথমবার ব্রিটেনের মন্ত্রিসভায় জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত 2 নারী। ব্রিটেনের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধু নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। একই সঙ্গে তিনি ব্রিটিশ ট্রেজারি বিভাগের ইকোনমিক সচিবের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে যুক্তরাজ্যের গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রী হয়েছেন রুশনারা আলী। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। জয়ের পর জোর গুঞ্জন ছিল মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন টিউলিপ। সেই খবর সত্যি করে ব্রিটেনের নগরমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক। একই সঙ্গে ব্রিটিশ ট্রেজারি বিভাগের গুরুত্বপূর্ণ পদ ইকোনমিক সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন তিনি। টিউলিপের মন্ত্রী ও সেক্রেটারি হওয়ার খবর ফলাও করে প্রচার করেছে ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো। এই খবরে উচ্ছ্বসিত বাংলাদেশি কমিউনিটি। আমরা আশা করব টিউলিপ সিদ্দিকীর মাধ্যমে আমাদের প্রবাসীদের উন্নয়ন ও বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। সে বাংলাদেশের জন্য কথা বলবে এবং বাংলাদেশের কমিউনিটির জন্য যারা ব্রিটেনে থেকে তাদের পক্ষে কথা বলবে। এটা খুবই খুশির খবর এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ কমিউনিটি এটাকে খুব হিউজ ভাবে সেলিব্রেট করবে। 2015 সালে এমপি হওয়ার আগে টিউলিপ রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং 2010 সাল থেকে 4 বছর ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটি সদস্য ছিলেন। এমপি নির্বাচিত হওয়ার পর টিউলিপ লেবার পার্টির নেতা জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভায় নিযুক্ত হন। পরে তিনি পার্লামেন্টে ব্রেক্সিট বিলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 2019 সালে অনুষ্ঠিত যুক্তরাজ্যের নির্বাচনে লন্ডনের হামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হন টিউলিপ। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক নক্ষত্র রুশনারা আলীও জায়গা করে নিয়েছেন ব্রিটেনের মন্ত্রিসভায়। তিনি গৃহায়ন, কমিউনিটি এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। মাত্র 16 বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে ব্রিটিশ রাজনীতিতে নাম লেখান টিউলিপ সিদ্দিক। হয়েছিলেন কাউন্সিলর, এমপি, ছায়ামন্ত্রী আর এবার হলেন সরকারের নগরমন্ত্রী। ব্রিটেনের নতুন প্রজন্মের মাঝে তুমুল সম্ভাবনাময় যে কয়জন রাজনীতিবিদের নাম বারবার উঠে আসে তাদের মধ্যে টিউলিপ সিদ্দিক অন্যতম। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। শুরু হয়েছে সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এখন বিশ্ব নেতারা। উদ্বোধনী বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনই পারবে পুতিনকে থামাতে। সম্মেলনে নেতাদের মূল লক্ষ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়া অব্যাহত রাখার জন্য কৌশল খুঁজে বের করা। সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর 75 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়েছে ন্যাটো শীর্ষ সম্মেলন 2024। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটে শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রে বিশ্ব নেতারা। এবারের সম্মেলনে নেতাদের মূল লক্ষ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়া অব্যাহত রাখার জন্য কৌশল খুঁজে বের করা।
ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া চায় ইউক্রেনকে সম্পূর্ণ পরাস্ত করে দেশটির গণতন্ত্র ও সংস্কৃতিকে ধ্বংস করতে, তাই কোনো ভুল পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন তিনি। বাইডেন বলেন, ইউক্রেনই পারবে পুতিনকে থামাতে। জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও ইতালির সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কয়েক ডজন কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে ট্রাম্প আবার ক্ষমতায় এলে কি হতে পারে সেটা অন্যতম আলোচনার বিষয় এবারের সম্মেলনে। বিশ্লেষকদের মতে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই সম্মেলন বাইডেনের জন্য এক অগ্নি পরীক্ষা। এই আয়োজনকে বাইডেন দেখছেন আরও 4 বছর প্রেসিডেন্ট পদে থাকার যোগ্যতা প্রমাণের সুযোগ হিসেবে। বাইডেন বলেছেন, তিনি সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর ৭৫তম বার্ষিকীতে আয়োজিত এই সম্মেলনের প্রেসিডেন্ট হিসেবে তার সক্ষমতা ও দক্ষতার প্রমাণ রাখবেন। অন্যদিকে ন্যাটোর শীর্ষ সম্মেলনে জোটটির সদস্য দেশের নেতাদের পাশাপাশি যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, অভিবাসীদের দুর্ভোগ কমাতে পর্তুগাল আদালতে যুগান্তকারী রায়। রেসিডেন্স পারমিট আবেদনে 90 দিনের সিদ্ধান্ত না দিলে জরিমানার হুঁশিয়ারি। স্বাগত জানালেন আইনজীবী। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ভারতের মধ্যে কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। ওই চিকিৎসক দেশটির একটি বেসরকারি নামী হাসপাতালে দীর্ঘ 15 বছর ধরে বিশেষজ্ঞ হিসেবে যুক্ত আছেন। গ্রেফতারের পর তাকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ধরনের ঘটনাকে প্রতিরোধ না করলে ভারতের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির চিকিৎসকরা। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের গোয়েন্দাদের কাছে তথ্য আসে দেশটির বেশ কিছু নামী হাসপাতালে বাংলাদেশিদের শরীর থেকে কিডনি বের করে তা বেচাকেনা হচ্ছে। নেতৃত্বে রয়েছেন দিল্লির প্রভাবশালী একজন চিকিৎসক। আর এই কিডনি পাচার চক্রে বাংলাদেশিদের পাশাপাশি সক্রিয় ভারতীয় দালালরাও। গোয়েন্দা তথ্য নিশ্চিত হওয়ার পর ফাঁদ পেতে রাজধানী দিল্লির অদূরে নয়ডার একটি বেসরকারি নামী স্পেশালিস্ট হাসপাতাল থেকে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক বিজয়া কুমারীকে হাতে নাতে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গেল সপ্তাহের এই ঘটনার সাথে 2 জন বাংলাদেশি কিডনি দাতা সহ একজন ভারতীয় দাতাকেও দিল্লির ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করেছে। তাদের নাম রাসেল, সুমন মিয়া এবং নীতিশ পাল। গোয়েন্দা সূত্রগুলো বলছে, বিজয়া কুমারী দিল্লির একটি বেসরকারি নামী বিশেষায়িত হাসপাতালে কিডনি বিশেষজ্ঞ হিসেবে 15 বছর ধরে কাজ করছেন। প্রায় 27 বছরের অভিজ্ঞতা রয়েছে তার। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে তাকে। চিকিৎসককে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে দেশটির চিকিৎসক মহলে। দেশটির গণমাধ্যমের দাবি, দিল্লি লাগোয়া যথার্থ হাসপাতালে রীতিমতো ব্যবসা ফেদে বসেছিলেন নামী এই কিডনি বিশেষজ্ঞ। 2021-23 সাল পর্যন্ত তিনি 15 জনের দেহে কিডনি প্রতিস্থাপন করেছেন। আর এসবগুলোই অভাবগ্রস্ত বাংলাদেশিদের কাছ থেকে কম দামে কিনে বেশি দামে রোগীর স্বজনদের কাছে বিক্রি করেছে চক্রটি। সংশ্লিষ্টদের জেরা করে দিল্লি পুলিশ জানতে পারে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা মূলত 3 থেকে 4 লাখ টাকায় কিডনি বিক্রির চুক্তি করেছিল। কিন্তু যে ভারতীয় মধ্যস্থতাকারী দালাল চক্র রোগীর পরিবারের কাছ থেকে 25 থেকে 30 লাখ টাকা আদায় করত। ভারতের একজন নামী চিকিৎসক এ ধরনের অবৈধ কিডনি ট্রান্সপ্লান্টেশনের সঙ্গে যুক্ত থাকার ঘটনায় চিকিৎসা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন খোদ ভারতের চিকিৎসকরাই। আইন ভঙ্গ করে যদি কোনো ডাক্তার কোনো কাজ করেন, সেটা কিন্তু নীতিবিরুদ্ধ এবং সেটা কিন্তু যথেষ্ট সমালোচনার মুখে পড়ার কথা। এবং একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি চিকিৎসকের কাজ এটা নয়। ভারতের যা দণ্ডবিধি আছে সেই বিধিতে তাকে শাস্তি দেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। ভারতের গোয়েন্দা সূত্র বলছে, দিল্লি, নয়ডা, গুরগাঁও, চেন্নাই, কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় বেশ কয়েক বছর ধরে হিউম্যান অর্গান পাচারের ব্যবসা জমে উঠেছে। ভারতীয় দালাল চক্র দেশের ভেতর এবং প্রতিবেশী বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলাতেও জাল বিছিয়ে অর্থের লোভে কিডনি বিক্রি করতে বাধ্য করছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার গোয়েন্দারাও শতাধিক দালাল কিডনি বেচাকেনায় সক্রিয় হওয়ার কথা জানায় রাজ্যটির স্বরাষ্ট্র দপ্তরে।
সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভুল তথ্য দেওয়া হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূতকে এমন চিঠি দিয়েছে বাংলাদেশি আমেরিকানদের একটি সংগঠন। বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র ম্যাথিউ মিলারের গতানুগতিক উত্তর, ইউনূসের বিচার প্রক্রিয়ার উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মস্কো সফরে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ে। একই সময়ে প্রতিবেশী দুই বন্ধু রাষ্ট্রের দুই পরাশক্তি দেশ ভ্রমণকে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন অনেকে। এ নিয়ে মার্কিন মূল্যকে অস্বস্তির খবরও প্রকাশ করেছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়েও উঠে আসে মোদির রাশিয়া ও শেখ হাসিনার চীন সফর প্রসঙ্গ। সময় সংবাদের প্রতিনিধি বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখপাত্র ম্যাথিউ মিলার একে স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেন। I've already spoken to the Modi visit. I don't have anything to add to what I said. And with respect to the visit to China, look, we understand that countries engage with China. We engage with China. The Secretary has made 2 trips to China himself, so I don't have any further. ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটি দুই দেশের আর্থ-সামাজিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্কের স্বার্থে অতি স্বাভাবিক একটি ঘটনা। যুক্তরাষ্ট্র এবং চায়নার মাঝে এই ধরনের রাষ্ট্রীয় সফর প্রায়শই ঘটে থাকে। এদিনের ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গও উঠে আসে। সম্প্রতি বাংলাদেশি আমেরিকানদের নিয়ে গঠিত দি কমিটি ফর এ ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি দেওয়া হয়, যেখানে বলা হয় ডক্টর ইউনূস সম্পর্কে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভুল তথ্য দেয়া হচ্ছে। আদালত তার বিরুদ্ধে কর না দেওয়ার প্রমাণ পেলেও ডক্টর ইউনূস নিজের দুর্দশার জন্য সরকারকে দোষারোপ করছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। তথ্য যাচাই না করে বিভিন্ন সময় শান্তিতে নোবেল জয়ীর পক্ষে কথা বলায় মার্কিন সরকারের সমালোচনাও করে সিডিবি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রকে প্রশ্ন করা হলে সরাসরি জবাব না দিয়ে গতানুগতিকভাবে বলেন, মার্কিন সরকার ডক্টর ইউনূসের আইনি প্রক্রিয়ার উপর নজর রাখছে। Dr. Yunus, we continue to monitor closely developments in the case against him. Are concerned that these cases may represent a misuse of Bangladesh's labor laws to harass and intimidate Dr. Yunus. As a key economic partner to Bangladesh, we also worry that perceived misuse of labor and anti-corruption laws could raise questions about rule of law and dissuade future foreign direct investment. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার ডক্টর ইউনূস সংক্রান্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও তিনি বলেন, বাংলাদেশে ডক্টর ইউনূসের আইনি জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর যুক্তরাষ্ট্র নজর রাখছে। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। রাশিয়া সফরের দ্বিতীয় দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার আলোচনায় উঠে আসে কৃষি, জ্বালানি, নিরাপত্তা, বাণিজ্য সহ পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট নানা ইস্যু। এদিকে ভারত রাশিয়ার সখ্যতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বেজায় চটেছে ইউক্রেনও। পশ্চিমাদের চোখ রাঙানির মধ্যেই মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিক বৈঠকে উপস্থিত ছিলেন দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ভারত রাশিয়ার কৌশলগত সম্পর্ক জোরদার, বাণিজ্য, খাদ্য, নিরাপত্তা, কৃষি, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় মস্কো নয়াদিল্লির মধ্যে সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় আসে ইউক্রেন যুদ্ধ, সমসাময়িক নানা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ও। ইউক্রেন ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী। এর আগে সফরের দ্বিতীয় দিনে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন মোদী। ওই মঞ্চে তিনি বলেন, ভারত রাশিয়ার একে অপরের প্রতি বিশ্বাস এবং আস্থাই বন্ধুত্বকে মজবুত করেছে। এ সময় দেশটিতে 2টি ভারতীয় কনসুলেট চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদী। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়া সফর করছেন ভারতীয় প্রধানমন্ত্রী। 2 দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছাতেই রাজস্বিক অভ্যর্থনা দেয়া হয় মোদীকে। পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে এক রাজকীয় নৈশভোজে অংশ নেন তিনি। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন পুতিন।
এদিকে নরেন্দ্র মোদীর রাশিয়া সফর পশ্চিমাদের কাছে ব্যাপক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ সফর ঘিরে বেজায় চটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক এবং মানসিক সুস্থতা নিয়ে ওঠা প্রশ্নের জেরে বিপাকে ডেমোক্রেট শিবির। তার প্রার্থিতা প্রত্যাহার নিয়েও দাবি উঠেছে নানা মহলে। এ অবস্থায় প্রেসিডেন্টের পক্ষে সাফাই গাইল হোয়াইট হাউস। দাবি করেছে বাইডেন কোনো রোগে আক্রান্ত নন। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মনে করেন প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন না বাইডেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই বাইডেন নানা সময়ে এলোমেলো কথা, ঝিমিয়ে পড়া, সিঁড়িতে হোঁচট খাওয়া সহ বিভিন্ন অসংলগ্ন কাজের মধ্য দিয়ে আলোচনার জন্ম দিয়ে চলেছেন। তবে গত 27 জুন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কে ট্রাম্পের বিপক্ষে বাইডেনের ভরাডুবির পর তার বয়স এবং তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কতটুকু সমর্থ তা নিয়ে শুরু হয় আলোচনা। এমনকি বাইডেনের নিজের দল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের অনেকেই তার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেন। এ অবস্থায় বাইডেন সরে দাঁড়াবেন কিনা এমন প্রশ্ন ওঠে, যদিও মার্কিন প্রেসিডেন্ট বারবার বলছেন তিনি সরে দাঁড়াবেন না। বাইডেনের সুস্থতা নিয়ে সংশয় আরও বাড়িয়ে দিয়েছে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন। এতে বলা হয়েছে পার্কিনসন রোগের এক চিকিৎসককে গত বছর থেকে এ পর্যন্ত 8 বার হোয়াইট হাউসে ঢুকতে দেখা গেছে। এতে করে সবার মনে তার মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ আরও বেড়ে গেছে। তবে সোমবার বাইডেনের পক্ষে সাফাই গাইল হোয়াইট হাউস। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ারকে জিজ্ঞেস করা হয় বাইডেনের মস্তিষ্কজনিত রোগ পার্কিনসনের চিকিৎসা চলছে কিনা। এমন প্রশ্নের জবাবে পিয়ারে বলেন চিকিৎসা চলছে না। এদিকে বাইডেনকে ডেমোক্রেট কয়েকজন শীর্ষস্থানীয় নেতা সমর্থন পুনর্বহালের কথা জানিয়েছেন। এছাড়া সোমবার বাইডেন ডেমোক্রেট দলের দাতাদের সমর্থন পেতে ফোনে কথা বলেন। এক দাতা সিবিএস নিউজকে জানিয়েছে বাইডেন বলেছেন সেপ্টেম্বরে দ্বিতীয় বিতর্কের সময় তিনি প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে আক্রমণের পর আক্রমণ করবেন বলে জানিয়েছেন। এদিকে ট্রাম্প বলেছেন তিনি মনে করেন না যে বাইডেন প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন। দল কিংবা দলের বাইরে কারো কোনো কথা আমলে না নিয়ে বাইডেন শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবেন বলেই মনে করেন ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে সোমবার ট্রাম্প আরও বলেন বাইডেন যদি সরে দাঁড়ান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তার জায়গায় আসতে পারেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সরকারের কঠোর অবস্থানের পরও অভিবাসীদের দুর্ভোগ কমাতে একের পর এক আদেশ দিচ্ছেন পর্তুগালের সর্বোচ্চ আদালত। রেসিডেন্ট পারমিট আবেদনের 90 দিনের মধ্যে সিদ্ধান্ত না দিলে সংশ্লিষ্টদের জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্ট। অভিবাসন ইস্যুতে বিচারকদের এমন আদেশকে যুগান্তকারী বলছেন রিটকারী আইনজীবী তরিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ সময় ধরে কৃষি সহ পর্তুগালের বিভিন্ন খাতে অবদান রয়েছে অভিবাসীদের। তবে তাদের চাপ বাড়ায় জুনের প্রথম সপ্তাহে অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে 41টি পরিবর্তন এনে রাতারাতি অধ্যাদেশ জারি করে দেশটির সরকার। এর বাস্তবায়নের পরপরই অনিশ্চয়তায় পড়ে দেশটিতে প্রবেশ করেও সে সময় চলমান বৈধকরণ প্রক্রিয়া শুরু করতে না পারা বিপুল সংখ্যক অভিবাসীর ভবিষ্যৎ। সেই সঙ্গে আবেদনের পর রেসিডেন্স পারমিট পেতে বা নবায়নেও দীর্ঘসূত্রিতার অভিযোগ ছিল সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তবে অভিবাসীদের দুর্দশা কমাতে পর্তুগালের সর্বোচ্চ আদালতের ভূমিকা ছিল বরাবরই প্রশংসনীয়। সবকিছু ঠিক থাকলেও রেসিডেন্স পারমিট ইস্যুতে উদাসীনতা বা দীর্ঘসূত্রিতার অভিযোগের প্রায় সব রায় এসেছে অভিবাসীদের পক্ষে। এবার কঠোর অবস্থানে দেশটির সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আবেদনের 90 দিনের মধ্যে রেসিডেন্স পারমিট বিষয়ে সিদ্ধান্ত না দিলে সংশ্লিষ্টদের জরিমানা করা হবে মর্মে আদেশ দেন ট্রাইব্যুনালের 10 জন বিচারক। বিচারকদের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলছেন রিটকারী আইনজীবী। It's a unique decision because for the first time in Portugal 10 judges, I mean all the judges of the Supreme Court, decide in favor of the immigrants. পর্তুগালে আসা অভিবাসীরা বিভিন্ন আইনে আদালতের সাহায্য নিয়ে দেশটিতে বৈধ হতে পারবেন বলেও জানান সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। সামান্য ভুলে বাতিল হতে পারে ইতালির নাগরিকত্ব। এ বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরি বলে মনে করেন দেশটির ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট।
ইতালির সংবিধান অনুযায়ী দুটি পদ্ধতিতে নাগরিকত্ব গ্রহণ করা যায়। প্রথমটি হলো নাগরিক সূত্রে, আর দ্বিতীয়টি দেশটিতে বৈধভাবে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে 10 বছর বসবাসের পর। এই ক্যাটাগরিতে আরও রয়েছে বিবাহ সূত্রে নাগরিকত্ব কিংবা দত্তক হয়ে নাগরিকত্ব লাভ, অর্থনৈতিক সক্ষমতা, আইনের প্রতি শ্রদ্ধাশীল আর ইতালি সরকার ও ভূখণ্ডের প্রতি আস্থাশীলতার মাধ্যমে অর্জন করা যায় দেশটির এই নাগরিকত্ব। কিন্তু দেশটির সরকার এবং বিচার বিভাগ চাইলে যে কোনো সময় ফিরিয়ে নিতে পারে বিদেশিদের এই নাগরিকত্ব। তাই এরই মধ্যে যারা ইতালির নাগরিকত্ব গ্রহণ করেছেন তাদের এমন কোনো কাজ করা উচিত নয় যা দেশটির সার্বভৌমত্ব ও সংবিধান পরিপন্থী। ইতালিয়ান নাগরিকত্ব পাওয়া যেহেতু খুব সহজ নয়, এটা পেতে হলে অবশ্যই আপনাকে 10 বছর সাধনা করতে হবে এবং অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে ইতালিয়ান পাসপোর্ট পেতে। তাই ইতালিয়ান পাসপোর্ট পাওয়ার পর এমন কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা রাষ্ট্রদ্রোহী এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ইতালিয়ান নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে। ইতালির নাগরিকত্ব দুইভাবে পাওয়া যেতে পারে। এক হচ্ছে আমরা নিজের যোগ্যতা অর্জন করে, দ্বিতীয়ত হচ্ছে আমরা জন্মসূত্রে পেতে পারি। তো সেক্ষেত্রে আমাদের নিজের যোগ্যতা অর্জন করে আমরা নাগরিকত্ব পেতে গেলে কিন্তু আমাদের এখানে ভালো অ্যাক্টিভিটিস থাকতে হবে, কোনো ক্রাইম মেজর কোনো বড় ধরনের ক্রাইম করা যাবে না, সেক্ষেত্রে আমাদের নাগরিকত্ব আমরা পেতে পারি। 1999 সাল থেকে এখন পর্যন্ত 18 লাখের বেশি বিদেশি ইতালির নাগরিকত্ব গ্রহণ করেন, যার মধ্যে প্রায় 15 লাখের বেশি শুধু দীর্ঘ সময় বসবাসের মাধ্যমে। 40,000-এরও বেশি বাংলাদেশীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন, তবে এদের মধ্যে অনেকেই পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। এদিকে নাগরিকত্ব আইন কঠোর করার পক্ষে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তাই সতর্কতা অবলম্বন প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইতালীয় পাসপোর্টের মাধ্যমে বিশ্বের 194টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। শক্তিশালী পাসপোর্টের তালিকায়ও প্রথম দিকে রয়েছে ইতালি। তাই যারা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছে কিংবা গ্রহণের জন্য অপেক্ষায় রয়েছে তাদের উচিত সংবিধান পরিপন্থী, সার্বভৌমত্ব নষ্ট কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ থেকে বিরত থাকা। অন্যথায় দেশটির নাগরিকত্ব বাতিল হবার ঝুঁকিতে পড়বেন বিদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরা। সময় সংবাদ, ইতালি। কর্মচারীদের ট্রেনিংয়ের নামে প্রতারণার অভিযোগে 3 বাংলাদেশি জাহাজ ব্যবসায়ী 1.25 কোটি টাকা জব্দ করেছে ইতালির পুলিশ। তারা ডিজিটাল অর্থনৈতিক ট্রেনিংয়ের নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। দীর্ঘ 9 মাস পুলিশের তদন্তের পর উঠে আসে এ তথ্য। যদিও এই ঘটনায় জড়িতদের নাম পরিচয় প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী, তবে প্রবাসী বাংলাদেশিদের কাছে তা গোপন নেই। এই ঘটনায় দেশটিতে বসবাসরত প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে চাঞ্চল্য। আবারও তীব্র দাবদাহের কবলে পড়তে যাচ্ছে ইউরোপের দেশ ইতালি। চলতি সপ্তাহে দেশটির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এরই মধ্যে রাজধানী রোমে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রায় অস্বস্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ পর্যটকরা। ইতালির থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। আফ্রিকান এন্টিসাইক্লোনের প্রভাবে ইতালিতে নতুন করে আবারও গরম পড়তে শুরু করেছে। প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়েছেন নাগরিকরা, পাশাপাশি এখানে আসা পর্যটকরা। বুধবার ইতালির তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে এ তাপমাত্রা আরো বাড়বে বলেও তাদের আশঙ্কা। এদিকে এই গরমের প্রভাবে পর্যটকরা দিনের বেলা খুব একটা বাইরে যেতে আগ্রহী নন। তারা মনে করেন সন্ধ্যার দিকে অথবা বিকেলের দিকেই কিছুটা ঠান্ডা প্রকৃতি, ঠান্ডা পরিবেশে তারা বেরোতে স্বাচ্ছন্দ্য বোধ করে। গরমের যে অবস্থা, পর্যটক থেকে শুরু করে সকলেই অতিষ্ঠ, কারণ ইটালির গরম আগের তুলনায় অনেক বেশি। কাজেই মনে করেন আমাদের আসলে এখানে কোনো হাত নেই। তবে গরমের যে অবস্থা, ব্যবসা বাণিজ্য সব দিকেই মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা ব্যবসায়ী আছে, ব্যবসা বাণিজ্য অনেকে কম হচ্ছে, টুরিস্টরা ঘুরতে পারতেছে না গরমের তীব্রতার কারণে। আমরা যারা কাজ করি, আমরা কাজে যেতে অনেক কষ্ট হচ্ছে। এই গরমের কারণে ইতালির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও নেতিবাচক প্রভাব পড়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে বেশি বেশি পানি খাবার এবং শুকনো খাবারের প্রতি, যার ফলে তারা মনে করেন এখন এই নির্দেশনার কারণেও অনেকটাই তাদের ব্যবসায় প্রভাব পড়েছে। ইতালির পর্যটন এলাকাগুলোতে দিনের বেলা পর্যটকের সংখ্যা অনেকটাই কম। পুলিশিও থেকে শুরু করে ফোন্টানা দি ট্রেভি এবং অন্যান্য অঞ্চলেও এই সময়টাতে যে পরিমাণ পর্যটক থাকার কথা সেই পরিমাণ পর্যটক নেই। ইতালিতে গেল বছর ইউরোপের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 48.8 ডিগ্রি রেকর্ড করা হয় সিসিলিতে। এবারও সিসিলিতে তাপমাত্রা আগের রেকর্ড ভাঙতে পারে বলেও বিশেষজ্ঞদের অভিমত। ইতালির রাজধানী রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় পর্বতারোহীদের ফেলে আসা ময়লার পরিমাণ প্রায় 50 টন। এই ময়লা পরিষ্কারে হিমশিম খাচ্ছে নেপাল সরকার। সরকারি অর্থায়নে সেনাবাহিনী ও শেরপাদের একটি মিলিত দল পর্বত থেকে 11 টন আবর্জনা পরিষ্কার করেছে। এ বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করছেন তারা। বিশ্বজয়ের নেশায় মত্ত মানুষ আজ থেকে প্রায় 60 বছর আগেই পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছে। এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগের পদরেখা অনুসরণ করে এরপর শত শত মানুষ পৌঁছেছেন এভারেস্টের চূড়ায়। মানুষের সঙ্গে এভারেস্টে পৌঁছেছে শত শত টন আবর্জনাও। এই পর্বতের চূড়ায় ময়লা আবর্জনা নিয়ে কাজ করা এক শেরপা জানিয়েছেন, বছরের পর বছর জমতে থাকা এসব ময়লা পরিষ্কার করতে কয়েক বছর লেগে যেতে পারে। পুরনো তাঁবু, খাবারের প্যাকেট, অক্সিজেনের বোতল ও প্লাস্টিকের রশি সহ প্রায় 50 টন আবর্জনা থাকতে পারে বলেও জানান তিনি। আবর্জনা পরিষ্কারে সম্মিলিতভাবে কাজ করছে নেপাল সরকার ও শেরপারা। চলতি বছর দেশটির সরকারের অর্থায়নে এভারেস্ট আরোহণের মৌসুমে নেপালের সেনা ও শেরপাদের একটি দল এই পর্বত থেকে 11 টন আবর্জনা, 4টি মৃতদেহ ও একটি কঙ্কাল উদ্ধার করে। 8000 মিটার উচ্চতায় এই আবর্জনাগুলো স্তরে স্তরে জমাট বাঁধা অবস্থায় রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে পর্বতারোহীদের মধ্যে নিজেদের আবর্জনা ফিরিয়ে আনার ব্যাপারে সচেতনতা বেড়েছে। পরিবেশ সম্পর্কেও তারা এখন আগের চেয়ে সচেতন। ফলে ফেলে আসা ময়লা আবর্জনার পরিমাণ এখন কমতে শুরু করেছে। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক আজ। সই হবে 2 ডজনের মতো সমঝোতা স্মারক। বাণিজ্য ঘাটতি মেটানোর লক্ষ্য ঢাকার। প্রথমবার ব্রিটেনের মন্ত্রিসভায় বাংলাদেশি বংশোদ্ভূত 2 নারী। নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। স্থানীয় সরকারের দায়িত্ব পেলেন রুশনারা। উচ্ছ্বসিত প্রবাসীরা। এবং যুক্তরাষ্ট্রে ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। অন্যতম ইস্যু রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিয়েভে পারবেন পুতিনকে থামাতে, উদ্বোধনী বক্তব্যে বাইডেন। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ তানভীর। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।